সোনা আর রূপোর দাম তো আকাশ ছুঁয়েছে, কিন্তু এই যে এত বাড়াবাড়ি, এটা কি আসলেই একটা দারুণ সুযোগ, নাকি একটা ফাঁদ পাতা হয়েছে? চলুন তো এই সোনার ধাঁধার ভেতরে ঢুকে দেখি আসল ব্যাপারটা কি। এটাই কিন্তু আজকের আলোচনার একেবারে মূল প্রশ্ন। দামের এই যে রকেট গতি, এটা কি ভালো খবর নাকি একটা বিপদ সংকেত? বাজার কি তাদেরকেই টার্গেট করছে যারা ভাবছে দাম আরও বাড়বে? একটা ফাঁদ নয় তো? মাত্র গত ১ বছরে মানে ১২ মাসে সোনার দাম বেড়েছে ৮৫%। ভাবা যায়? বিশেষজ্ঞরা এই ধরনের খাড়া বৃদ্ধিকে বলেন প্যারাবলিক মুভ। আর সত্যি বলতে এটাকে বেশ বিপজ্জনক হিসেবেই দেখা হয়। কারণটা কি? কারণ ইতিহাসে যখনই এমনটা হয়েছে তারপর একটা নির্দিষ্ট ঘটনাই ঘটেছে। আর ঠিক এখানে আমরা আমাদের প্রথম সূত্রটা পাচ্ছি। ইতিহাস ঘাটলে দেখা যায় যখনই সোনার দাম এভাবে হু হু করে বেড়েছে, তার ঠিক পরেই একটা বড়সড় ধাক্কা এসছে, মানে দাম পড়ে গেছে। এই যে বারবার একই জিনিস ঘটা, এটাই কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় একটা সতর্কবার্তা। তাহলে চলুন আর দেরি না করে প্রথম পর্বে আমরা একটু ইতিহাসের পাতা উল্টে দেখি অতীত আমাদের বর্তমান পরিস্থিতি নিয়ে কি বলতে চায়, কারণ অনেক সময় ঐতিহাসিক ডেটাই কিন্তু আমাদের সেরা গাইড হয়ে ওঠে। এই টাইমলাইনটা একবার দেখুন, প্যাটার্নটা কিন্তু একদম পরিষ্কার। ধরুন ১৯৮০ সালের কথা, দাম একেবারে চূড়ায় পৌঁছালো আর তারপরেই ৪০ থেকে ৬০% পতন। আবার দেখুন ২০১১ সালেও ঠিক একই জিনিস, দাম কমেছিল প্রায় ৪৩%। আর খুব বেশি দিন আগের কথাও নয়, ২০২০ সালে দাম সর্বোচ্চ ছোঁয়ার পর ২০-২৫% নেমে গিয়েছিল। মানে ইতিহাস কিন্তু বারবার একই সংকেত দিচ্ছে। সুতরাং ইতিহাস থেকে যে শিক্ষাটা আমরা পাচ্ছি সেটা খুবই স্পষ্ট। এই ধরনের অস্বাভাবিক আর দ্রুত বৃদ্ধি কিন্তু বেশিদিন টেকে না, এরপরে একটা বড়সড় পতন বা কারেকশন আসাটা প্রায় নিশ্চিত। কিন্তু প্রশ্ন হল, ইতিহাস কি এবারও একই পথে হাঁটবে, নাকি এবার খেলাটা একটু অন্যরকম? এমন কোনো নতুন ফ্যাক্টর কি আছে যা এবারের পরিস্থিতিকে আগের থেকে একদম আলাদা করে তুলেছে? চলুন আমাদের তদন্তের পরের ধাপে যাই। এখন আমরা দ্বিতীয় পর্বে ঢুকছি, আর এটা আমাদের এই ধাঁধার একটা খুবই গুরুত্বপূর্ণ অংশের দিকে নিয়ে যাবে, আর সেটা হলো বিশ্ববাজারে রাশিয়ার একটা বড় পদক্ষেপ। বিভিন্ন রিপোর্ট যা বলছে তা হল রাশিয়া তাদের ন্যাশনাল ওয়েলথ ফান্ড থেকে প্রায় ৭০% সোনা বিক্রি করে দেওয়ার প্ল্যান করছে। ভাবুন একবার, ৭০%! এটা কোনো ছোটখাটো ব্যাপার নয়, এটা এমন একটা বিশাল ঘটনা যা পুরো মার্কেটের গতিপথই উল্টে দিতে পারে। এই স্লাইডটা খুব মন দিয়ে দেখুন। রাশিয়া কিন্তু এই সোনা বিক্রি করছে না বিশাল লাভ করার জন্য, না, ব্যাপারটা তা নয়। তারা এটা করছে টিকে থাকার জন্য। অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে তাদের বাজেটে যে বিরাট একটা ঘাটতি তৈরি হয়েছে, সেটা পূরণ করতেই তারা এক প্রকার বাধ্য হয়ে এই পথে হাঁটছে। এই টেবিলটা দেখলেই বোঝা যায় যে কি বিপুল পরিমাণ সোনা বাজারে আসতে চলেছে। রাশিয়ার কাছে প্রায় ৫০০ টন সোনা ছিল, যা কমে দাঁড়াবে মাত্র ১৭০ টনের কাছাকাছি। এত বিপুল পরিমাণ সোনা যখন একসাথে বাজারে চলে আসে, তখন কি হতে পারে একবার ভাবুন তো। সহজ অর্থনীতি। বাজারে যখন কোনো জিনিসের সাপ্লাই বা যোগান হঠাৎ করে অনেক বেড়ে যায়, তখন কি হয়? তার দাম কমে যায়। রাশিয়ার এই ফায়ার সেল সোনার বিশ্ববাজারে ঠিক এই রকমই একটা প্রভাব ফেলতে পারে। আচ্ছা, সোনার গল্পটা তো মোটামুটি বোঝা গেল, কিন্তু রূপোর কি খবর? রূপোর গল্পটা কি সোনার থেকে আলাদা? চলুন আমাদের অনুসন্ধানের পরের ক্লুটা খুঁজে বের করি। দেখুন, রূপোর দাম বাড়ার পেছনে কিন্তু একটা নক্কর কারণ আছে, আর সেটা হলো টেকনোলজি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, সোলার প্যানেল, ইলেকট্রিক গাড়ি, এই সব আধুনিক প্রযুক্তিতে রূপো কিন্তু অপরিহার্য। মানে ইন্ডাস্ট্রি যত এগোচ্ছে, রূপোর চাহিদাও তত বাড়ছে। তার মানে দাঁড়াচ্ছে, একদিকে যেখানে সোনার ভবিষ্যৎ নিয়ে একটা প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে, সেখানে রূপোর চাহিদা কিন্তু বেশ শক্তিশালী আর একটা বাস্তব কারণের ওপর দাঁড়িয়ে আছে। কিন্তু গল্পটা এখানেই শেষ হচ্ছে না। এখন একটা খুব জরুরি বিষয় বুঝতে হবে, যেটাকে বলে মার্কেট কোরিলেশন। সহজ কথায় এর মানে হলো দুটো আলাদা জিনিসের দাম প্রায় একই দিকে চলে, মানে একটা বাড়লে অন্যটাও বাড়ে, একটা কমলে অন্যটাও কমে। আর এখানেই হচ্ছে গল্পের আসল টুইস্ট। রূপোর নিজস্ব চাহিদা যতই মজবুত হোক না কেন, ইতিহাস বলে যে সোনা আর রূপোর দাম সাধারণত একসাথেই ওঠানামা করে। তাই যদি কোনো কারণে সোনার দামে একটা বড় পতন হয়, তাহলে খুব সম্ভবত সেই টানে রূপোর দামও নিচে নেমে আসবে। চলুন এবার একটু জুম আউট করে বড় ছবিটা দেখি। শুধু সোনা বা রূপো নয়, পুরো বিশ্ব অর্থনীতিতেই এমন কিছু বদল আসছে যা ভবিষ্যতের বাজারকে আরও বেশি অনিশ্চিত করে তুলতে পারে। এই চার্টটা দেখুন, প্রায় ৭৫% কোম্পানি ইতিমধ্যেই কোনো না কোনোভাবে এআই ব্যবহার করছে।
তার মানে এআই আর ভবিষ্যতের কোনো গল্প নয়, এটা একেবারে জলযন্ত্র বর্তমান, যা আমাদের অর্থনীতিকে আমূল বদলে দিচ্ছে। চালকবিহীন ট্যাক্সি থেকে শুরু করে চাষের কাজের রোবট, এআই এখন প্রায় সব কিছুই নিজে থেকে করতে শিখছে। এর ফলে একটা বড় প্রশ্ন উঠছে, মানুষের চাকরির কি হবে? এমনকি ইউনিভার্সাল বেসিক ইনকামের মতো আইডিয়া নিয়েও এখন আলোচনা হচ্ছে। এই প্রযুক্তিগত পরিবর্তনের ওপরেও আরেকটা স্তর আছে, সেটা হলো বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংকগুলো। তারা যখন ইচ্ছে বাজারে প্রচুর টাকা ঢালতে পারে বা সুদের হার বদলে দিতে পারে, আর তাতে বাজারের পুরো গতিপথই হঠাৎ করে পাল্টে যায়। এসব মিলিয়ে বিনিয়োগকারীদের জন্য অনিশ্চয়তা আরও বাড়ছে। তাহলে এই পুরো আলোচনার সারমর্ম কি? দেখুন, এর উত্তরটা কিনুন বা বিক্রিকরণের মতো সহজ নয়। আসল কথাটা হলো এর পেছনে জটিল আর একে অপরের সাথে জড়িয়ে থাকা শক্তিগুলোকে বোঝা, তবেই একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব। সবশেষে একটা বড় প্রশ্ন রেখে যাই, যখন অটোমেশন আর এআই আমাদের বেশিরভাগ কাজগুলো নিয়ে নেবে, তখন আমাদের এই বিশ্ব অর্থনীতির আসল ভিত্তিটা কি হবে? কিসের উপর দাঁড়িয়ে থাকবে আমাদের সম্পদ বা ভ্যালিউ? একটু ভাবার মতো প্রশ্ন, তাই না?